নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। গতকালই আপনাদের কাছে বলেছিলাম যে এখনও কিন্তু ফাইনাল নয় সিদ্ধান্তটা। শেষ মুহূর্তে সিদ্ধান্ত হতেই পারে যে নীতি আয়োগের বৈঠকে তিনি যাচ্ছেন। আপাতত গতকাল তিনি যাননি, সেটা নিয়েই তিনি বাইরে এমন একটা মেসেজ পাঠিয়েছিলেন যে ইন্ডি জোটের ফর্মুলা মেনে আমি যাচ্ছি না। কিন্তু পরবর্তীকালে কী ঘটলো সেই পেছনের কাহিনী নিয়ে আজকে বাংলার মনে আপনাদের কাছে এলাম কিছু তথ্য দেওয়ার জন্য। আমি যখন চর্চা করছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রীর গতিবিধিগুলো কি দেখলাম, আমরা এয়ারপোর্টে ঢোকার আগে সঙ্গে ভাইপো এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তিনি যাচ্ছেন, স্পেশাল বিমানে যাচ্ছেন, দিল্লি গেলেন এবং গিয়ে সেখানে বঙ্গভবনের কোনো একটা প্রেমিসেসের মধ্যে সেখানে সাংবাদিকদের সঙ্গে বৈঠক শুরু করে দিলেন, কথা বললেন এবং কালকে নীতি আয়োগের বৈঠক সেখানে তিনি অ্যাটেন্ড করবেন। যুক্তিটা কি দিলেন? গতকাল তার যাওয়ার কথা ছিল দিল্লিতে, গিয়ে সেখানে সাংসদদের সঙ্গে দিল্লিতে তৃণমূলের সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা ছিল, তারপর আজকে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করার কথা, তারপর শিডিউল ছিল এইরকম, তারপর নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া। কিন্তু গতকাল যখন গেলেন না তখন এই মেসেজটা দেওয়ার চেষ্টা হলো যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদী ভূমিকা পালন করছেন, কংগ্রেস যে ভূমিকাটা নিয়েছে, স্ট্যালিন যে ভূমিকাটা নিয়েছে, সিপিএম যে ভূমিকাটা নিয়েছে, সেই ভূমিকাটাই আমি নিচ্ছি। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি নীতি আয়োগের বৈঠকটা বয়কট করছি। আমি দেখিয়েছিলাম আপনাদের 2015 থেকে 2023-24 পর্যন্ত এখনও পর্যন্ত নীতি আয়োগের বৈঠক হয়েছে 9 বার। এই নীতি আয়োগের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে 2022 সালে একবার আমরা দেখেছিলাম, সে বৈঠকটা অ্যাটেন্ড করেছেন। বারবার নীতি আয়োগের বৈঠক বয়কট করেন। 2015 সালে সম্ভবত 1 জানুয়ারি নীতি আয়োগ তৈরি হয় প্ল্যানিং কমিশন ভেঙে। তারপর থেকে প্রথমে বলতে শুরু করলেন যে আমাদের সঙ্গে আলোচনা না করে প্ল্যানিং কমিশন ভেঙে কেন নীতি আয়োগের বৈঠক হচ্ছে, সেই জন্য আমি যাব না। তারপরে যুক্তি যেটা খাড়া করলেন সেটা আরও ইন্টারেস্টিং, নীতি আয়োগের হাতে কোনো আর্থিক ক্ষমতা নেই, অর্থাৎ অর্থ বরাদ্দ করার ক্ষমতা নেই, ফলে ওখানে গিয়ে কোনো লাভ নেই। যে সংগঠনের যে কমিটির কোনো ইকোনমিক পাওয়ার নেই, সেখানে গিয়ে আমি কি করব, ফলে সেখানে আমি যাব না, এই ধরনের একটা যুক্তি খাড়া করেছিলেন। গতকাল যখন গেলেন না, আমি ঠিক ভাবার চেষ্টা করছিলাম যে কি যুক্তিটা খাড়া করবেন, কোনো একটা যুক্তি খাড়া করার চেষ্টা করবেন, কারণ প্যাঁচে পড়েছেন। তার কারণ যে নীতি আয়োগের বৈঠকে সমস্ত ইন্ডিজোটের বিরোধীরা যাচ্ছেন না, আর মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। আর ওদিকে বিজেপি একটা মাস্টার স্ট্রোক দিয়ে বলে দিয়েছিল যে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকাটা পালন করছে সেটাই স্বাগত। ফলত আলটিমেটলি ইন্ডিজোটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হবে ভেবেই গতকাল দিল্লি যাওয়াটা বন্ধ করলেন। কিন্তু পেছনের ঘটনা হচ্ছে, আমি যতটুকু খবর সংগ্রহ করলাম কলকাতা লেভেলে, সেটা হচ্ছে যে আপনারা একটু খেয়াল করে দেখুন, এখন সংসদ পুরো মাত্রায় চলছে এবং সংসদের শুরুর অধিবেশন, বাজেট অধিবেশন, তার জবাবি ভাষণ এইসব চলছে। সেই সময় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সংসদে বক্তৃতা করেছেন, হঠাৎ কলকাতা এলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি গেলেন। এই জায়গাটা একটু ভালো করে নোট করুন। তিনি কলকাতা এলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি গেলেন। আজকের এই ছবিটা আমরা দেখছিলাম যে এয়ারপোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সারথি সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার নিজের একটা ধারণা, এটা আমি ক্যালকুলেশন করছিলাম, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে এসে পিসিকে বুঝিয়েছেন যে এই বৈঠকটা তুমি অ্যাটেন্ড করে প্রতিবাদ জানিয়ে দরকারে বেরিয়ে এসো, তা নাহলে মানুষ একদম হাসির খোরাক হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমার নিজের ধারণা এইটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল না যাওয়ার মধ্য দিয়ে ডিসিশনটা প্রায় প্রকাশ করে দিয়েছে যে নীতি আয়োগের বৈঠক আমি বয়কট করছি। কিন্তু তখনও আমি বলেছিলাম আমার বাংলার মনে গতকালের বিকেলে, আপনারা যদি খেয়াল করে দেখেন, যে এখনই ধরে নেওয়ার কোনো কারণ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক পুরোপুরি বয়কট করছেন। শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত বদলাতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন তারাই এই কথাটা বলেছেন, ফলত আলটিমেটলি সেই সিদ্ধান্তটা পরিবর্তন করলেন। তিনি দিল্লি গেলেন এবং গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করলেন। সেই সাংবাদিক সম্মেলনের কয়েকটা কথা ডায়ালগ আমি শুনছিলাম, যেখানে দাঁড়িয়ে মমতা বলছেন যে বিজেপি খুব খারাপ কাজ করছে, বিজেপি নিজেদের লোকজনদের রাজ্যগুলোকে দেখছে, পশ্চিমবঙ্গকে দেখছে না, বিরোধী রাজ্যগুলোকে দেখছে না, এইসব বলছেন। তো প্রশ্নটা হচ্ছে, সেটা স্বাভাবিক। এই লজিকটা, বিদ্রোহী মেজাজে যদি না থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে টিআরপিটা টানবেন কী করে? এ রাজ্যের তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া যারা ঢেঁড়া পেটে,
বিশেষ করে পিসির চ্যানেল বলে পরিচিত নিউজ 18, তারা সেটাকে ফোকাস করতে শুরু করলেন। রণংদেহী মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়, বিদ্রোহী মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে দেখে নেব বলে যাচ্ছেন। আসলে তা নয়। বিষয়টা বলে নিই, কী কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকটা অ্যাটেন্ড করছেন, তার পেছনে খবর যতটুকু সংগ্রহ করেছি আমি, সেটা আমি আপনাদের কাছে বলছি। কিন্তু তার আগে বলি, হেমন্ত সোরেন যাচ্ছেন, অর্থাৎ ইন্ডিজোটের মধ্যে হেমন্ত সোরেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভিন্ন পথের পথিক হলেন। হেমন্ত সোরেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পেছনে, হেমন্ত সোরেন আপনারা জানেন সাম্প্রতিককালে জমি কেলেঙ্কারিতে 6 মাস, বেশ কয়েক মাস জেল খেটে এসছেন, আবার ফিরে এসে আবার মুখ্যমন্ত্রী হয়েছে। হেমন্ত সোরেনের কেন্দ্রীয় সরকারকে দরকার, তা নাহলে কিন্তু ঝাড়খণ্ড তিনি চালাতে পারবেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নীতি আয়োগের বৈঠকের পেছনেও কিন্তু ওই একই কারণ কাজ করছে, যে কেন্দ্রের সহযোগিতা ছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার অচল হবে। আপনারা কজন খবর রাখেন জানি না, কিন্তু পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থাটা খুব কঠিন। এতটাই কঠিন, সরকারি কর্মচারীদের মাইনে দেওয়াটাও বেশ টেনে কষ্টে সুষ্টে করতে হচ্ছে। তার কারণ আপনারা জানেন যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস প্র্যাকটিক্যালি হল্ট করে গেছে। বিপি গোপালিকা তিনি সমস্ত সচিবদের ডেকে বলেছেন, নো, এখন কোনো এমার্জেন্সি রিক্রুটমেন্ট করা যাবে না, যা অনুমোদিত পদ আছে তার 50% রিক্রুট করুন। মনোজ পন্ত অর্থ সচিব ডেকে বলেছেন, কোনো বিল্ডিং রিপেয়ার করা যাবে না। একটা সরকারের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কোন জায়গায় না গেলে এই পরিস্থিতিটা হয়। এবার বাইরে থেকে সব প্রায় যে ঋণটা রাজ্য সরকার করতো, সেই ঋণের ঊর্ধ্বসীমা ক্রস করে গেছে, ফলে ঋণ নিতে পারছেন না। আর এমার্জেন্সি ভোট কেন্দ্রিক 2026কে মাথায় রেখে যে খরচগুলো, ক্লাবগুলোকে অনুদান দেওয়া, পুজোগুলোকে অনুদান দেওয়া, পুজোগুলোকে 85,000 টাকা করে দেওয়া, পুলিশকে 32 কোটি টাকা ভেট দেওয়া, সরকারি কর্মচারী পুলিশ ডিএ না দিয়ে সরকারি পুলিশ কর্মচারীদের একটা অ্যাডহক বোনাস দিয়ে দেওয়া হলো নির্বাচনে ভালো কাজ করেছে বলে। এই সব কাজগুলো, এই মস্তিষ্কের কাজগুলো কিন্তু মমতা করে যাচ্ছেন, অর্থাৎ তার জন্য টাকাটা দরকার। এবার টাকাটা পাবেন কোথা থেকে? এবারে এই বাজেট কিন্তু মেসেজ দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী যে আমি অ্যাডহক কোনো টাকা দেবো না, আমি ডেভেলপমেন্টাল স্ট্রাকচারে খরচা করব, আমি 3,000 কোটি টাকা খরচা করব কলকাতা সাবাবানে মেট্রো ডেভেলপমেন্টের জন্য, আমি খরচা করব অমৃতসর থেকে কলকাতা পর্যন্ত করিডোর নির্মাণে। কিন্তু রাজ্য সরকারকে বিশেষ অ্যাকাউন্টে স্পেশাল প্যাকেজে অন্ধ্রপ্রদেশ কিংবা বিহারকে যেভাবে টাকা দিয়েছি, আমি সেইভাবে টাকা দেব না। সত্যি কথা বলতে সেই জায়গাটাই মোদিজি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা যেটা হয়েছে, এখন রাজ্য সরকারের অ্যাডহক কিছু টাকা রিলিজ করা, যেমন 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এগুলো মুখে বলেছেন যে আমার কেন্দ্রীয় সরকারের সহযোগিতা না হলেও চলবে, কিন্তু আলটিমেটলি কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়া এ রাজ্য সরকার চলবে না, এটা খুব ক্লিয়ার। কিন্তু সেটা মুখে বলবেন না, মুখে বললে আবার ভাঙবো তবু মোচকাবো না, মোচকে যাবেন, ফলে তো মুখে সেটা বলবেন না, কিন্তু পরিস্থিতিটা তাই। অভিষেক মমতা দুজনে মিলে আলোচনা করে এই সিদ্ধান্তটা নিয়েছেন যে ইন্ডিজোটকেও চটাবো না, এমন একটা অবস্থান নিতে হবে। কী বলেছেন? যাওয়ার আগে বলেছেন, আমি যাব, ভয়েস রেজ করবো, যেসব রাজ্য যায়নি তাদের হয়ে কথা বলবো, বলে আমার বক্তব্য রেকর্ড করে আমি বেরিয়ে আসবো। এবং আমার নিজের ধারণা, আমি স্পেকুলেট করছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনে, নীতি আয়োগের নিজের বক্তব্যটা বলে একটা কোনো ছোটোখাটো ইস্যুতে একটু গণ্ডগোল পাকিয়ে ওয়াকআউট করে বেরিয়ে আসছি দেখাবেন। কিন্তু নরেন্দ্র মোদীর কাছে মেসেজটা পাঠাবেন যে দেখো, ইন্ডিজোটের বাইরেও আমার একটা অস্তিত্ব আছে, আমাকে একটু দেখবেন। এই অঙ্কটা করার জন্য কিন্তু মমতা যাচ্ছেন, এবং এটা অভিষেক মমতা দুজনে মিলে প্ল্যান করে গেছেন। বাইরে যুদ্ধাঙ্গদেহী মনোভাব দেখাবো, ভেতরে একটুখানি যদি একটু সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, যে আর্থিক প্যাকেজগুলো পাওয়া যায়, কিছু যদি মোদিজি আবার একটু লিবারাল, তো ফলে মোদিজি যদি ওই জায়গাটা একটু ক্লিয়ার করেন। এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে একটা অবস্থান আছে যে ইন্ডিজোট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু বিচ্ছিন্ন করা। আপনারা যদি ভুল না বলি, আপনি একটু খেয়াল করে দেখবেন G20 বৈঠকে, আপনাদের মনে আছে, তখন নীতিশ কুমার কিন্তু ইন্ডিজোটের দিকে, অর্থাৎ বিজেপি বিরোধী, সেই সময় সেই G20 বৈঠকে কারা কোথায় বসবেন, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানো হয়েছিল অমিত শাহ, যোগীজি এবং বাইরের একজন বিদেশি রাষ্ট্রদূতের পাশের টেবিলে, একই টেবিলে বসানো হয়েছিল। সেখানে নীতিশ কুমারকে স্পেশাল খাতির করা হয়েছিল। এগুলো আমার যে টুকরো টুকরো মনে আছে বলে বলছি। সবসময় বিজেপি চেষ্টা করে বিরোধী ঐক্যটা ভাঙার, সেটা যে কোনো রাজনৈতিক দলই করবে, বিজেপি করে। বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিজোটকে ভাঙার ব্যাপারে মসৃণভাবে কাজে লাগিয়েছেন। আপনারা খেয়াল করে দেখুন, নীতিশ কুমার আজকে যে এনডিএর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের সম্ভবত 20 বা 21 জানুয়ারির বৈঠকে
যদি আগ বাড়িয়ে মল্লিকার্জুন খড়গের নামটা সেদিন প্রস্তাব না করতেন, প্রস্তাব করেছিলেন বলে নীতিশ কুমার ক্ষুব্ধ হয়ে বেরিয়েছিলেন। নীতিশ কুমারের ইচ্ছে ছিল ইন্ডিজোটের মুখপাত্র হওয়ার, মানে আহ্বায়ক হওয়ার। সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খড়গের দিকে বলটা পাস করিয়ে দিয়েছেন। ফলে নীতিশ কুমার ক্ষুব্ধ হয়ে বিহার ফিরে গিয়েছেন। সঙ্গে সঙ্গে বিজেপি তার সঙ্গে যোগাযোগ করে এবং নীতিশ কুমারকে এনডিএ জোটের শরিক করে নেন, তার কাছে মেসেজ পাঠিয়ে, বার্তা পাঠিয়ে। নীতিশ কুমার যখন দেখলেন যে আমি ইন্ডিজোটের আহ্বায়ক হতে পারবো না, তো আমার ইন্ডিজোটের থেকে লাভ কি, আমি তার থেকে এনডিএতে চলে যাই, ব্যাক টু প্যাভিলিয়ন, এনডিএতে ফিরে গেলেন। আজকে বিহারের জন্য স্পেশাল প্রায় 40,000 কোটি টাকার প্যাকেজ বার করে নিয়ে গেলেন। নীতিশ কুমার এই রাজনীতিগুলো তো ভালো বোঝেন, কিন্তু এই নীতিশ কুমারকে ভাঙানোর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা খুব ভাইটাল রোল পালন করেছিলেন ইন্ডিজোটের ভেতরে। এটা বিজেপিতে অ্যাপ্রিসিয়েটেড। বিজেপির ক্ষুরধার মস্তিষ্কর মধ্যে যারা থাকেন, পলিসি মেকিংয়ের মধ্যে যারা থাকেন, তারা কিন্তু এইগুলোকে নজর করেন যে দেখুন মমতাকে দিয়ে আমার ইন্ডিজোটকে ভাঙার কাজটা হয়েছে। অর্থাৎ কংগ্রেসের বিরুদ্ধে একটা জিহাদ ঘোষণা করে রাখার মমতার যে প্রবণতা, সেইটা আবার বিজেপির একটা শ্রেণীর মধ্যে খুব অ্যাপ্রিসিয়েটেড হয়। দেখুন অরবিন্দ কেজরিওয়াল, ওদিকে উদ্ধব ঠাকরে, এদের নিয়ে যে একটা আলাদা গোষ্ঠী, ঘরের মধ্যে ঘর তৈরি করা এবং তাতে ইন্ডিজোটের মধ্যে ঐক্যটা নষ্ট হওয়া, এইটা কিন্তু বিজেপি খুব অ্যাপ্রিসিয়েট করে। এবারের ক্ষেত্রেও তাই দেখুন যে নীতি আয়োগের বৈঠকে যে মুহূর্তে মমতা বললেন আমি যাব, এবং আমি যাব শুধু নয়, আমার সঙ্গে আলোচনা করা হয়নি, এ জাতীয় মন্তব্য করলেন, সঙ্গে সঙ্গে বিজেপি সেটাকে স্বাগত জানিয়ে দিল। অর্থাৎ ইন্ডি জোটের মধ্যে একটা অনৈক্যের বাতাবরণ তৈরি করা। আপনার আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, তার আগে কংগ্রেসের একজন প্রতিনিধি বেণুগোপাল, আপনারা জানেন, একদম গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বৃত্তের লোক, সম্ভবত খুব প্রভাবশালী একটা দায়িত্বে আছেন কংগ্রেসের। বেণুগোপাল বলেছেন যে আমরা প্রত্যাশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের লাইনে থাকবেন। বলেছেন বটে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন এটা দিয়ে আজকের প্রতিবেদন শেষ করব। একটু ভালো করে খেয়াল করে দেখুন, এগুলো যদি আপনি আমরা বিশ্লেষণ করি তাহলেই উত্তরটা বেরিয়ে যাচ্ছে সেখানে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি মুখ্যমন্ত্রী, আমি নীতি আয়োগের বৈঠকে যাব কি যাব না আমার সঙ্গে আলোচনা করা উচিত ছিল কংগ্রেসের। কংগ্রেস চাপিয়ে দেওয়ার কে? অথচ ঘটনা হচ্ছে, দ্য ফ্যাক্ট রিমেন্স, যে এই নীতি আয়োগের বৈঠক যে বয়কট করা হবে, সেটার জন্য মল্লিকার্জুন খড়গের বাসভবনে বিরোধী ইন্ডি জোটের একটা বৈঠক ডাকা হয়েছিল। সেটাও আজকে সারফেসে এলো। সেই বৈঠকে সমস্ত রাজনৈতিক দল ছিল, ইনক্লুডিং তৃণমূল কংগ্রেসের সম্ভবত ডেরেক ওব্রায়েন এবং আরেকজন ছিলেন। সেই বৈঠকে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত হয় যে নীতি আয়োগের বৈঠকে আমাদের এই বাজেট বঞ্চনার বিরুদ্ধে আমরা নীতি আয়োগের বৈঠক বয়কট করব। এবং দেখুন, ডেরেক ওব্রায়েন এত বড় মাথা নয় যে এককভাবে সিদ্ধান্তটা জানিয়ে দেবেন। আমার নিশ্চিত ধারণা ডেরেক ওব্রায়েন সেখান থেকে অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেরিয়ে আলোচনা করেছেন, টেলিফোনে আলোচনা করেছেন, করে কংগ্রেসের ওই মতে সহমত হয়েছেন। কেন, যে বৈঠকে সবাই মিলে সিদ্ধান্ত হলো বাজেটের পর নীতি আয়োগের বৈঠকে আমরা যাব না, মল্লিকার্জুন খড়গের বাড়িতে বসে আলোচনা হলো, তারপরে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি মুখ্যমন্ত্রী, আমার সঙ্গে কেন আলোচনা হয়নি? আসলে এগুলো লোক ঠকানোর স্ট্র্যাটেজি, লোককে বোঝানো যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার সঙ্গে তো ইন্ডিজোট আলোচনা করেনি। তো তাহলে আপনি ডেরেক ওব্রায়েনকে পাঠিয়েছিলেন কেন? ডেরেক ওব্রায়েনের ভূমিকা কী ছিল? ডেরেক ওব্রায়েন কি আপনাদের সঙ্গে কথা না বলে সহমত পোষণ করেছিলেন? সেই বৈঠকের পরে তো এরকম কোনো মেসেজ কোনো সংবাদ মাধ্যমে বেরোয়নি যে ইন্ডিজোটে সহমত হলেন না শরিকরা নীতি আয়োগের বৈঠকে যাওয়ার ব্যাপারে। সেখানে তো সাইলেন্টলি বৈঠক হয়ে গেছেন, ইন্ডিজোট বৈঠকের বয়কট করা হবে সেটা অফিসিয়ালি সংবাদ মাধ্যমকে জানানো হলো, সেটা সম্প্রচার হলো। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল গেলেন না, আজকে গেলেন। ভাইপো এসে বুঝিয়ে রাজি করিয়ে বলেছেন চলো পিসি চলো, ভেতরে ঢুকে গিয়ে তুমি বাংলার কথাটা বলে একটা প্রতিবাদের ওয়াকআউট করে আবার ইন্ডিজোটকে খুশি করে দাও। ওদিকে মোদিজিকে বা বিজেপিকে খুশি করা যে আমি তো গেলাম, ওরা যেতে চাইনি, আমি দেখুন গেলাম। কিন্তু অর্থাৎ বিজেপির কাছেও মেসেজ পাঠানো, ইন্ডিজোটের কাছেও আবার প্রতিবাদের মেসেজ পাঠানো। সবাই বুঝে গেছেন, মোদিজিও বুঝেছেন, বিজেপিও বুঝেছেন, অমিত শাহও বুঝেছেন। কিন্তু এখন লেজে খেলানোর ব্যাপারটা, স্টেজটা তো রয়েছে। ফলে এটাকে বাইরে হয়তো কিছু বলবেন না, ভেতরে মজা দেখবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি এর ফলে কতটা বেনিফিট পাবেন সেটা ভবিষ্যৎ বলবে। ইন্ডিজোটের মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কেউ বিশ্বাস করে না, এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি শুধু আপনাদের কাছে বলবো যে আগামীকাল যখন নীতি আয়োগের বৈঠক হবে, আমার নিজের ধারণা, আমি ভুল হতে পারি,
আমার নিজের ধারণা কিছুক্ষণ থাকবেন, থেকে মাঝপথে বেরিয়ে এসে বলবেন এই আমি বয়কট করে বেরিয়ে এলাম। ওখানে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবেন, আমাকে এবং আমার ভাইপোকে একটু দেখো, আর একটু যদি আর্থিক ব্যাপারে একটুখানি লিবারেল হও, এই মেসেজটা কায়দা করে দেবেন। উনি অনেকভাবে মেসেজ দেন, সে মেসেজ দেবেন, দিয়ে একটা প্রতিবাদ করে হয়তো বেরিয়ে আসবেন। আবার নাও থাকতে পারেন, হয়তো দেখা গেল যে উনি একটা আশার আলো পেলেন যে ফাইন্যান্সিয়াল প্যাকেজটা ঠিকঠাক এসে যেতে পারে, আমি সারাক্ষণ থাকলে সারাক্ষণও থেকেও যেতে পারেন, দুটোই সম্ভাবনা। মূল কথা হচ্ছে এই পরিমরি করে দিল্লি ছোটার পেছনের কারণটা হচ্ছে কোনো না কোনোভাবে দিল্লিকে মেসেজ পাঠানো, সরকারটাকে দেখুন আর আমার পরিবারটাকে দেখুন, এটাই হচ্ছে মূল কথা। যে কারণে কালকে না গিয়ে আজকে গেলেন এবং যাওয়ার সময় রণংদেহী মেজাজ মিডিয়াকে খাইয়ে গিয়ে কালকে টুক করে নীতি আয়োগের বৈঠকে বসে পড়বেন। এবং তার পেছনে আরও একটা লক্ষ্য থাকবে, সর্বভারতীয় মিডিয়ার ফুটেজটা খাওয়া, যেটা উনি সবসময় ভালোবাসেন। বাংলার স্বার্থ, পরিবারের স্বার্থ, ভাইপোর স্বার্থ, এইসবগুলোর বাইরেও সর্বভারতীয় মিডিয়ার ফুটেজ। দেখো অন্য কোনো প্রধান মুখ্যমন্ত্রী যাননি, হেমন্ত সোরেন ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন। দিদি কি বললেন, কিয়া হুয়া হয়, এবার দিদি অনর্গল ভুলভাল কথা বলবেন, কারণ মিটিংয়ের ভেতরে কী হলো আমরা তো কেউ জানবো না। উনি ওর বক্তব্য রাখবেন, সেটা সত্য হতে পারে, মিথ্যে হতে পারে। দেখা যাক। নীতি আয়োগের বৈঠকে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ছুটলেন এবং পেছনের কারণটা হচ্ছে একটা মেসেজ পাঠানো বিজেপিকে যে প্লিজ সেভ মাই গভর্নমেন্ট, প্লিজ সেভ মাই নেফিউ, অ্যান্ড অবশ্যই তার পাশাপাশি যে একটু সর্বভারতীয় ফুটেজ, সর্বভারতীয় মাইলেজ, সর্বভারতীয় মিডিয়ার ফুটেজটা একই সঙ্গে খাওয়া, আবার ইন্ডিজোটকে খুশি করার জন্য মাঝপথে বেরিয়ে আসে। এগুলোই ঘটতে চলেছে আগামীকাল।